রাজনীতিতে একটা জিনিস আছে টাইমিং, রাইট টাইমিং। রাজনীতিতে আরেকটা জিনিস আছে স্ট্র্যাটেজি। আমরা সব সময় আমাদের নেত্রী, আমাদের দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়া বলতেন, আমরা কৌশল করি, অপকৌশল না। একটা নারী বিদ্বেষী এই পোস্টটা দেওয়ার পর প্রায় 9 ঘন্টা পরে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এখন কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে দ্রুত সেটা মানুষকে জানানোটা একটা দায়িত্ব। আমারও মানে যখন হ্যাক হলো তখন আমি পট করে আরেকটা ইয়ের থেকে বলে দিলাম। নারীকে যদি হেয় করে ঘরে আটকে রাখতো তাহলে আমি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট আজকের এই টক শোতে আসতাম না। বাংলাদেশ জামাত ইসলামী কখনো নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারীর মর্যাদার ব্যাপারে কখনো কোনো রিজিড বা নেগেটিভ অ্যাটিটিউড নেই। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, সেখানে একটা ডাটা আমাদের আছে। আমাদের দলের অনেক ছেলেরা, অনেক মেয়েরা সেখানে তাদের জীবন দিয়ে স্যাক্রিফাইস করে এই আন্দোলনে তারা শরীক হয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেক আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে রয়েছেন, দেশে কিংবা প্রবাসে, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, নগর শহর গঞ্জ কিংবা বন্দরে, যে যেখানে রয়েছেন নিশ্চয়ই এই মুহূর্তে তাদের আপনাদের আলোচনার বিষয়বস্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন। এবং আমরা বিশ্বাস করতে চাই নির্বাচনের আমেজ, নির্বাচনের উৎসব সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তেও হয়তো প্রতীক নিয়ে ভোট চাইতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা কিংবা প্রার্থীদের নেতাকর্মীরা। আমরা আলোচনার আজকে বিষয় রেখেছি ভোটের মাঠে নারী। কারণ হচ্ছে আপনারা জানেন যে নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না। আমাদের এই দেশের অর্ধেক জনশক্তি, কিন্তু অর্ধেক হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বলা হয় অর্ধেকেরও চেয়ে বেশি নারী, ভোটেরও ঠিক একই অবস্থা। স্টুডিওতে আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন দুজন নারী নেত্রী এবং দুজন দায়িত্বপূর্ণ পদই যারা রয়েছেন। পরিচয় করে দিচ্ছি। ডান পাশে রয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপা স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং ডান পাশে রয়েছেন অধ্যাপক ডাক্তার হাবিবা চৌধুরী সুইটি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, মহিলা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলামী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালাম। প্রিয় দর্শক, যা বলছিলাম যে আসলে গোটা দেশের গোটা রাজনৈতিক দলগুলোর আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হয়তো কথা শুনবো, কিন্তু দুজন নারী নেত্রী যেহেতু রয়েছে সেটি দিয়েই আমরা প্রথম শুরু করি। প্রথমেই যেতে চাই অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপা আপনার কাছে। আজকে একটু কোট করি কথা, সেটি হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, উনি খুলনা এবং যশোরে গিয়েছেন, সেখান থেকে একটু কোট করি। উনি বলেছেন ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, খুবই ইতিবাচক কথা। কিন্তু সাথে সাথে আবার বলেছেন একটি দল নারীদের হেয় করে ঘরে আটকে রাখতে চায়। এটি মোটামুটি আমরা দেখছি যে নারীদের হেয় করে ঘরে আটকে রাখতে চায় একটি দল। এটি কয়েকদিন থেকে নারী বিষয়ে কথা উঠছে। তো এই একটি দল কয়েকদিন আগে 5 আগস্টের আগ পর্যন্ত, অথবা যখনই আওয়ামী লীগের প্রসঙ্গ উঠতো তখনই আওয়ামী লীগের বিপরীতে আপনারা একসাথে কথা বলতেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলো। হঠাৎ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন সেই দলটি যখন রাজনৈতিক অঙ্গনে মুখোমুখি, তখন একে অপরের দিকে এভাবে কথা বলছেন, এটির যৌক্তিকতা আসলে কতটুকু একটু যদি বলেন। আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন, দেখেন 5 আগস্টে যে গণ অভ্যুত্থানটা হলো, হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর, বহু আমাদের বিএনপির 400-র ওপরে নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন এবং হাজারের ওপর, জাতিসংঘ বলছে 1400 বা 40,000-এর মতো নেতাকর্মী আহত হয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ফ্যাসিবাদ স্বৈরাচারকে হটাতে। আমরা তো মাঠেই ছিলাম 17 বছর বিএনপি। আমরা আমাদের নামেই মাঠেই আমরা দাঁড়িয়ে সভা করেছি, সমাবেশ করেছি, কথা বলেছি, মতামত দিয়েছি, অসম্ভব নির্যাতন নির্মমতার শিকার হয়েছি। আমাদের একদম ওপর যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ বেহেশত নসিব করুক, ইন্তেকাল করেছেন উনি। এবং সেই সাথে আমাদের নেতা আজকে যাকে দেখছেন, সারা বাংলাদেশ যাকে দেখে জেগে উঠেছে 25শে ডিসেম্বরে উনি যখন আসলেন, তারেক রহমান সাহেব। এখন তারেক রহমান উনি তো 17 বছর নির্বাসনে ছিলেন। 17 বছর পর উনি বাংলাদেশে যখন পা রাখলেন, তখনই দেখা গেল যে একটা অদ্ভুত দৃশ্য, যে লক্ষ লক্ষ মানুষ আপনার
যেভাবে ওনাকে বরণ করে নিয়েছে বাংলাদেশের সব মানুষ। এখন রাজনীতিতে একটা জিনিস আছে টাইমিং, রাইট টাইমিং, রাজনীতিতে আরেকটা জিনিস আছে স্ট্র্যাটেজি। আমরা সব সময় আমাদের নেত্রী, আমাদের দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়া বলতেন, আমরা কৌশল করি, অপকৌশল না। তো সেই কৌশল আমরা চেষ্টা করছি করতে, সেই রণকৌশল। এখন যে নির্বাচন, আমরা যখন সেই রণকৌশলে আপনার এগিয়ে যাচ্ছি, 5 তারিখের পরে দেখা গেল জামাত তো 17 বছর আমাদের সাথেই ছিল। জামাত তো আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে 2018 সালে জামাত নির্বাচন করেছে। জামাত আমাদের সাথে থেকে তারা কেবল ভোটের এলাই ছিল, আদর্শগতভাবে আমরা সম্পূর্ণ আলাদা। এখন এই অবস্থায় আজকে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, 51% নারী। এখন সেই নারী আমরা ভোটার যদি 13 কোটির মতন কাছাকাছি, 6 কোটির বেশি নারী, নারী ভোটার এইবার। তো আমরা যখন নারীর ক্ষমতায়ন এর কথা বলছি, আমরা যখন নারীর শিক্ষা, যেখানে আমাদের দেশনেত্রী অবৈতনিক শিক্ষা ব্যবস্থা উপবৃত্তি চালু করেছিলেন, লক্ষ কোটি আপনার আজকে যারা পোশাক শিল্পে কাজ করছেন নারী শ্রমিক, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়, এইরকম অসংখ্য আমরা যখন এগিয়ে যাচ্ছি, তখন জামাতে ইসলামের আমির উনি যেমন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন নারী নেতৃত্ব হারাম, অথচ ওনারা বিএনপির সাথে 17 বছর থেকে 2জন মন্ত্রী হয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আন্ডারে। তার আগে ওনারা শেখ হাসিনার আন্ডারে ছিলেন নারী নেতৃত্ব। আচ্ছা, তো এখন কি বলেছেন? নারী বিদ্বেষী পোস্ট কি, যে আমরা যারা কর্মজীবী নারী, আমাদেরকে মানে যে একটা এমন পতিতার মতো আমরা। তো সেই কথাটা নারী বিদ্বেষী এই পোস্টটা দেওয়ার পর প্রায় 9 ঘন্টা পরে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এটা দাবি করেছেন জামাত। এখন এটা কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন আমরা তুলেছি। দেখেন, ডাকসুর নারীদেরকেও একই ভাষায় জামাতের একজন নেতা উনি ডেকেছিলেন, বেশ্যা বলেছিলেন ডাকসুর নারী যারা আছে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তো এই কথাগুলো খুব হৃদয় বিদারক। এখন কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট, আমারও কিন্তু টুইটার আছে, মানে এক্স যেটা এখন সোশ্যাল মিডিয়া আমরাও কম বেশি সবাই ব্যবহার করি। এখন কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে দ্রুত সেটা মানুষকে জানানোটা একটা দায়িত্ব। আমারও মানে যখন হ্যাক হলো তখন আমি পট করে আরেকটা ইয়ের থেকে বলে দিলাম, কিংবা আপনি যে কেউ আমাদের, আর এটা তো একটা দলের উনি নেতা। এখন সমালোচনা শুরু হওয়ার পর হঠাৎ করে হ্যাক হয়েছে ওনার অ্যাকাউন্ট এক্স মানে টুইটার, সেটা দাবি তোলাটা স্বাভাবিকভাবেই একটা সন্দেহ তৈরি করেছে মানুষের মধ্যে। এখন হ্যাকের দাবি করার আগ পর্যন্ত জামাতের যিনি আমির আছেন, উনি কি ফেসবুক অ্যাকাউন্টে এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা বলেছিলেন? উনি কি বলেছেন যে এইরকম আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আপনারা কোনো কথাবার্তা বিশ্বাস করবেন না? এরকম কোনো পোস্ট দেখা যায় নাই, আমরা কেউ দেখিনি, কারণ নাই। আচ্ছা, এখন বিকেলে হ্যাক হওয়ার কথা মানে জানলেও এর প্রায় 12 ঘন্টা পর গভীর রাতে থানায় একটা জিডি করেছে, যেটা ভীষণ রকমের প্রশ্নবিদ্ধ। এখন এটা যদি সত্যিকার অর্থে হ্যাক হয়ে থাকে, এটা তো আপনার টেকনোলজির যুগ, প্রমাণ করেন, এটার অনেক রকম জিনিস আছে, আপনি প্রমাণ করেন। যদি প্রমাণ করতে না পারেন, যেই রকম মর্মান্তিক, অপমানকর, অবমাননাকর একটা কমেন্ট বাংলাদেশের নারী জাতিকে ভীষণভাবে আহত করেছে, সারা পৃথিবীতে বাংলাদেশি নারী যে যেখানে আছে আমাদেরকে আহত করেছে। এখন জামাতকে দেখেন, তারা কিন্তু কোনো নারী প্রার্থীও দেয়নি, তারা আবার জুলাই সনদ কিন্তু সাইন করেছে, যেখানে বলা আছে যে 5% আমি সরাসরি আমি ভোটে আমি যদি অংশগ্রহণ। অনেকগুলো বিষয় বলেছেন, তো আমার মনে হয় পরে আচ্ছা, উত্তরে যেতে ঠিক অসুবিধা আছে, হবে। ঠিক আছে। প্রার্থীর ব্যাপারটা আমরা পরে আসি। আমি একটু ঠিক আছে। অধ্যাপক ডক্টর হাবিবা চৌধুরী সুইটি, আপনার কাছে একটু আপনার কাছে যেতে চাই। অনেকগুলো বিষয় আমরা শুনছি, যদি আপনি একটু এই বিষয়ে বলেন। এখানে আমি যদি একদম আপনি নিশ্চয়ই নোট রেখেছেন, তারপরও যদি কোনো নোট আপনি জবাবের ক্ষেত্রে কোনো আলাদা করে আমাকে বলতে বলেন, বলবো, কিন্তু আমি আপনার কাছেই যাই সরাসরি। ধন্যবাদ মাহবুব শওকতকে। প্রথম যে প্রশ্নটা ছিল, যে আমি বোনকে জিজ্ঞাসা করছি যে আপনাদের চেয়ারম্যান সাহেব যে উক্তিটা করেছেন, নারীদেরকে হেয় করে ঘরে আটকে রাখছি বাংলাদেশ জামাত ইসলাম,
নারীকে যদি হেয় করে ঘরে আটকে রাখতো, তাহলে আমি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট আজকের এই টক শোতে আসতাম না। তার মানে কি? এটি ইন্ডিকেট করে যে বাংলাদেশ জামাত ইসলামী কখনো নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারীর মর্যাদার ব্যাপারে কখনো কোনো রিজিড বা নেগেটিভ অ্যাটিটিউড নেই। এটা আমি স্পষ্টভাবে বলতে চাই। সুতরাং উনি যে উক্তিটা করেছেন যে আমাদেরকে হেয় করে ঘরে আটকে রাখতে চাই, কথাটার আমি প্রতিবাদ করছি। সেকেন্ডলি, আমিরে জামাত সম্পর্কে যে নেগেটিভ যে কথাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমি গতকাল আর একটা টকশোতে একই কথা বলেছি। এটা একটা গভীর ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ। যে ব্যক্তিত্ব সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তার বক্তৃতার অর্ধেক সময় তিনি নারীর অধিকার, মর্যাদা কীভাবে আদায় হবে সে ব্যাপারে উনি বলছেন, ওয়াদা করছেন। নারী শিক্ষার ব্যাপারে উনি বলেছেন যে নারীদেরকে আমরা মাস্টার্স পর্যন্ত বিনা বেতনে তাদের শিক্ষার সুযোগ করে দিব, নারীদের কর্মসংস্থান করে দিব, নির্যাতিত নারীদের পাশে দাঁড়াবো, তাদের অধিকার আদায় করব, তাদের জন্য উপকারী আইন তৈরি করব। এই কথাগুলো যিনি প্রত্যেক দিন তার জনসভায় ঘোষণা দিচ্ছেন, সেই ব্যক্তিত্বের পক্ষে কি সম্ভব হঠাৎ করে এমন একটা অশালীন কথা, যেটা আমি মুখে নিতে আমার লজ্জাবোধ করছে, অশালীন কথা উনি ছেড়ে দিবেন? এটা যে একটা গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ সেটা আমরা বুঝতে পেরেছি। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে, তদন্ত হচ্ছে, আসল ঘটনা বের হয়ে যাবে। আমার প্রশ্ন, এই খবরটা ছড়িয়ে দেওয়ার সাথে সাথেই সারা দেশে মিছিল হলো কেন? মিছিল এই কারণেই হয়েছে যে নারীরা তাদের মর্যাদা, অধিকার চায়, সম্মান চায়। তারা এই ধরনের কথাতে অবশ্যই রিয়াকশন শো করেছে। আমি বিশ্বস্ততার সাথে, দৃঢ়তার সাথে বলতে চাই, এই ধরনের কোনো কথা বা এই ধরনের কোনো সামান্যতম অনুভূতি আমাদের কারোর মধ্যে নেই যে নারীদেরকে আমরা অপমানিত করব, লাঞ্ছিত করব, বা নারীদের মর্যাদার ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব। আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, যে ডাকসুর ছাত্রীদের ব্যাপারে যে কথাটা যে ব্যক্তি বলেছিলেন, তিনি অবশ্যই জামাতের একজন নেতা ছিলেন। দেন বাংলাদেশ জামাত ইসলামী তার ব্যাপারে কিন্তু স্টেপ নিয়েছে। আপনারা জানেন তাকে বিভিন্ন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইভেন আপনারা জানেন তাদের জোকনিয়ত থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে অ্যাকশন কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নিয়েছে। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী নারীদের ব্যাপারে খুবই নমনীয়, সহনীয় এবং তাদের মর্যাদার ব্যাপারে তারা সচেতন। আপনি এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি বললেন যে তদন্ত হওয়া প্রয়োজন, কিন্তু আপনারা এরপরই দেখেছি যে আপনাদের সেন্ট্রাল অফিসে সানুল মাহবুব জুবায়ের, উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, গণমাধ্যমকে ডেকেছে এবং সেখানে কিছু ভিডিও ফুটেজ উইথ ডকুমেন্টস উনি দেওয়ার চেষ্টা করেছেন। বলেছেন যে এটি হ্যাক হয়েছে এবং রাষ্ট্রপতির দপ্তরের এক ভদ্রলোক, ওটি আপনারা বলার চেষ্টা করেছেন। তো সেটি কি কতটুকু নিশ্চিত আপনারা হতে পেরেছেন? সেটির আসলে আমরা এই তথ্য যেগুলো আমাদের সামনে এসছে, সেই তথ্যগুলোর কে বেস ধরে আমরা বলতে পারি নিয়ার অ্যাবাউট 95% আমরা কনফার্ম যে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। ওনার ইমেজকে নষ্ট করার জন্য সারা বাংলাদেশে উনি ঘুরে বেড়াচ্ছেন এবং ওনার ইমেজটা যেহেতু চারিদিকে, আমাদের নারী ভোটাররা পর্যন্ত ওনার সমর্থনে বের হয়ে এসছেন, এটাকে প্রতিহিংসা হিসেবে আমার মনে হয় এই ধরনের একটা ষড়যন্ত্র করা হয়েছে। এটা কারা করতে পারে? এটি কি আপনি আপনারা কোনোভাবে, দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে আপনাদের মধ্যে আপনারা নিজেরা নিশ্চয়ই তদন্ত কমিটি করার কথা, সেইটার মধ্যে আভ্যন্তরীণ আপনাদের কেউ এর সাথে রিলেটেড কিনা, আপনাদের ভিতরের, এটি আপনারা কতটুকু কনফার্ম হতে পেরেছেন কিনা? আর একটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে বাহিরের যারা, সেটির ব্যাপারে আপনারা আইনগত পদক্ষেপ তো নিয়েছেন, পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু কি জানানো হয়েছে? লাস্ট মোমেন্টের নিউজ আমি সঠিক জানি না, আজকের কয়েক ঘন্টা আগের কোনো নিউজ আমি বলতে পারবো না, কিন্তু ভিতরে এবং বাইরে উভয় জায়গায় কিন্তু তদন্ত হচ্ছে। আমি মনে করি এটা বাইরের ষড়যন্ত্র। বাইরের মানে অন্য পলিটিক্যাল পার্টি মনে করছেন নাকি দেশের বাইরে থেকে? না, অন্য আমাদের যারা
যারা আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, জি আমি মনে করি এটা তাদের চেষ্টা। কারণ যে করে হোক বাংলাদেশ জামাত ইসলামীর নারীদেরকে, যারা নারী সমর্থন যারা দিচ্ছে এই সংগঠনকে, তাদেরকে ডাইভার্ট করার জন্য এটা একটা পদক্ষেপ। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের নারী সমাজ বাংলাদেশ জামাত ইসলামীকে চিনে, বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে চিনেন, বাংলাদেশ জামাত ইসলামের নারী কর্মীরা দায়িত্বশীলদেরকে চিনেন। সুতরাং এই ধরনের কোনো ষড়যন্ত্র করে তাদের সেই সমর্থনকে করতে পারবে না, কমাতে পারবে না কমাতে বলছেন। পারবে না। নারী নেতৃত্বর ব্যাপারে হারাম এটি বলেছেন, এবং এক্ষেত্রে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে আপনাদের এই কমেন্টসের সমালোচনা দেখেছেন, কেউ কেউ হয়তো পক্ষেও বলছেন। সেখানে আপা যেটা বলেছেন যে আপনারা খালেদা জিয়ার নেতৃত্ব মেনে নিয়েছিলেন, শেখ হাসিনার নেতৃত্ব মেনে নিয়েছিলেন, এখন তাহলে হারাম বলছেন কেন? এই প্রশ্নই তো আপা করেছেন। জি আমিরে জামাত আল জাজিরাতে যে সাক্ষাৎকার দিয়েছেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনার দলের আমির কি কোনো নারী হতে পারবে কিনা, দলের আমির, আচ্ছা, পার্টির পার্টির প্রেসিডেন্ট, তখন উনি বলেছেন যে এটা যেহেতু একটা ইসলামিক সংগঠন, এই ইসলামী সংগঠন ইসলাম অনুযায়ী চলে, ইসলামের অনুশাসন অনুযায়ী চলে। সুতরাং ইসলামিক অনুশাসন অনুযায়ী ইসলামী সংগঠনের দলের কোনো প্রধান নারী হতে পারে না, এই ব্যাপারটা উনি স্পষ্ট করে তুলে ধরেছেন। তো সুতরাং উনি দলের ব্যাপারে বলেছেন। আচ্ছা, তো এই যে শেখ হাসিনা কিংবা খালেদা জিয়ার নেতৃত্ব, এটি নিয়ে কি বলবেন? মানে এটি পার্টির বা তাকে প্রধান মেনে তো না ছিল না, সেটি বলতে চাচ্ছেন? সেক্ষেত্রে এখানে যে আমরা জানি যে 4 দলীয় ঐক্যজোট যখন আমরা ইলেকশনে পার্টিসিপেট করেছিলাম, তখন তো জামাত ইসলামীর দলের কেউ প্রধান হওয়ার মতো সেই ধরনের সিচুয়েশন ছিল না, মানে জোট প্রধান হতে পারে, জোট প্রধান হতে বড় দল পারেনি। হিসেবে বিএনপি, সেটি বলছেন? রাইট, তখন বিএনপি সংখ্যাগরিষ্ঠ ছিল বলেই তারা গভর্নমেন্ট ফর্ম করেছে। সেই গভর্নমেন্টের সাথে যেহেতু অ্যালায়েন্স অর্গানাইজেশন হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলাম ছিল, সেই হিসেবে সেই দল তাদের প্রধানমন্ত্রী তো তাদের দলের থেকে হতে হবে, সেই হিসেবে তারা করেছেন। এবং সেক্ষেত্রে একটা সুষ্ঠু সামাজিক নিরাপত্তা, সুশৃঙ্খল একটা দেশ পরিচালনার জন্য যেটা দরকার সেটা হলো ঐক্য। সেই হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী তখন প্রাইম মিনিস্টার মহিলা হইলেও তাকে তারা সাপোর্ট দিয়েছে। আমি অ্যাডভোকেট বনি আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে সুনির্দিষ্টভাবে আপা বলার চেষ্টা করছেন যে নারীদের জাগরণ জামাতের পক্ষে হয়, আসলে বিপরীতে যারা রয়েছেন, বিএনপি রয়েছে, তারা এটি ষড়যন্ত্রের সাথে তারা জড়িত থাকতে পারে, এটি তারা বলছেন। আমি তো বলেছি 5ই আগস্টের পট পরিবর্তনের পরেই তো জামাত আপনার পিকচারে আসলো। কারণ তারা তো গত 17 বছর আমরা যখন আন্দোলন সংগ্রাম করছি, তারা তো অদৃশ্য, তারা তো ছিল না মাঠে। তাদেরকে তো ওই কারণেই যে এখন সুপ্ত গুপ্ত যারা ছাত্রলীগে ছিল বের হয়ে এসে বলছে আমরা শিবির। তো আমরা তো ভাই কোনো ছদ্মবেশ ধরিনি, কোনো ছদ্মবেশী না। আমরা বিএনপি ছাত্রদল, ছাত্রদলের নামেই রাজনীতি করেছে, যুবদল ওর নামেই রাজনীতি করেছে, এবং হাজারের ওপর গুম হয়েছি, হাজার হাজার খুন, হাজারের ওপর নিক্যাপিং থেকে নির্যাতন, অত্যাচার, 40-50 লক্ষ আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে মামলার পাহাড়। তো সেটা এখন তারা রাজনৈতিক প্রতিপক্ষ, যেহেতু আওয়ামী লীগ নেই, যেহেতু ফ্যাসিবাদ স্বৈরাচার তার পতন ঘটেছে এবং পালিয়েছে, এখন তারা পালিয়ে গেছে। আওয়ামী লীগ এবং বিএনপি দুটো তো আমরা বড় দল, এবং একটা দলের অ্যাবসেন্সে এখন থার্ড পজিশনে জামাত যদি থেকেও থাকে কিংবা জাতীয় পার্টি, এখন তাদের একজন জামাত তারা এসেছে, এখন তারা শূন্যস্থান পূরণ করতে চাচ্ছে। শূন্যস্থান তো পছন্দ করে না, যেমন নেচার করে না, সেরকম তারাও সুযোগ দেখেছে, সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মারছে। তার কারণ কি? তার কারণ আমি তো বলেছি তাদের চরিত্র, যে তারা তো বিএনপির সাথে এত বছর ছিল, এখন আমাদেরকে এইসব কথাবার্তা বলছে। তারা একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই, সেটি হচ্ছে যে জামাত আমিরের এই বক্তব্য বা বক্তব্য, এখান থেকে আসলে লাভবান
এটা কারা হচ্ছে লাভবান হওয়ার বিষয় না, এটি এটা আপনি যেহেতু মনোভাব। আপনি যেহেতু আপনার কি আইনজীবী, না, আপনারা আইনজীবীর জায়গা থেকে জি যতক্ষণ এটা প্রমাণ না হচ্ছে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে, আমি কিন্তু বলেছি আইনজীবী দেখে আবারও বলি যে টেকনিক্যাল নো-হাউ এখন অনেক মানুষের আছে। আপনারা অনেক সময় আপনারা কোন সিম্পটম দেখে জাজ যখন বোঝা করার আগে যায়, এগুলো বোঝা যায়। এগুলো কিন্তু বিচার করে যে এখান জানি থেকে তো আসলে আমি। লাভবান কে হয়। না, লাভবান সেখান থেকে কি এখানে বিএনপি লাভবান পলিটিক্যাল হচ্ছে কিনা এরকম একটু বিষয় কি? এটা আমরা রাজনৈতিকভাবে এটাকে দেখছি না। আচ্ছা। দেখেন আমাদের দেশনেত্রী, উনি তো একজন নারী ছিলেন। নিশ্চয়ই, আজকে তারেক নিঃসন্দেহে। রহমান সাহেবের স্ত্রী যিনি এসছেন, ডাক্তার জাইমা রহমান, জুবাইদা রহমান, ব্যারিস্টার ও আচ্ছা স্ত্রী, জি ওনার ডাক্তার স্ত্রী জুবাইদা, জি। ডাক্তার জুবাইদা রহমান এবং ওনার কন্যা ডাক্তার ব্যারিস্টার জাইমা রহমান। তো আমরা তো ভাই, এই দলটা তো একটা নারী বান্ধব দল, আমাদের মধ্যে তো ওই রকম কোনো কিছু কাজ করে না। এখন নারীদের উদ্দেশ্যে ভাষা প্রকাশ্য নারী বিদ্বেষের যেটা আপনার বহিঃপ্রকাশ করেছে, যেটা কোনো সভ্য সমাজে এটা আপনার গ্রহণযোগ্য হতে পারে না। যেই কথা আমরা শুনেছি, যেই মন্তব্য, আমারও তো মেয়ে আছে, আমি জানি না ওনারও হয়তো মেয়ে আছে, তো এটা এরকম অভিযোগ যে জামাতের আমিরের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটা বক্তব্য দেওয়া হলো, আর সেটা আপনার আমরা তো মনে করি যে আমাদের এই না, ওরা তো এটা দলীয়ভাবে অ্যাকসেপ্ট করেনি, আইনের ব্যবস্থা নিয়েছে এবং বলছে। মধ্যযুগীয় অন্ধকারে আমরা মনে করছি বিএনপি যে এটা ঠেলে দেওয়ার সামিল। কারণ আমরা তো বলেছি আমরা এখন সামনের দিকে যেতে চাই, এগিয়ে যেতে চাই, আলোর দিকে যেতে চাই, অন্ধকারে যেতে চাচ্ছি না আমরা। একটা আমাদের জায়গা তো ঠিক যে তারাও এটি অ্যাকসেপ্ট এখন করছে না, আপনারাও করছেন না, তার মানে এই ধরনের তারাও বলছে যে এই ধরনের কোনো কিছু এই ধরনের বক্তব্য হওয়াটা শালীন না, তাদের পার্টি থেকেও এটি বলা হচ্ছে। জামাতের নারী বিরোধী অবস্থান আজকে যে নতুন সেটা না, এর আগেও দলটার বিভিন্ন নেতারা নারীদের বিভিন্ন কাজ, তাদের পোশাক আশাক, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে পশ্চাৎপদ মন্তব্য অতীতে তারা করেছেন। এখন এমনকি একটা দলে কোনো নারীকে যেহেতু তারা কোনো সংসদ সদস্য হিসেবে প্রার্থীও করেনি, কাজেই এটা তো তাদের মন এবং মানসিকতারই প্রকাশ। এখন তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা যেতেই পারে, সেটাতে কাজ হবে না। এখন দেখেন জামাতের সঙ্গে জোটের কারণে বিভিন্ন দলের নারী নেত্রীরা দেখেছেন তো পদত্যাগ করেছে। যে আমি একটু না না, আমি শুধু একটা কথা লাইন বলি, এখন নির্বাচনী প্রচারণায় নারী কর্মীরা আমরা অনলাইন অফলাইনে এই যে হয়রানির শিকার হই, সাইবার সেই নারীরা কিন্তু আপনাদের সাথে কাছে যায়নি, স্বতন্ত্র ইলেকশন করছে। আমি সেটা বলিনি, আমাদের কাছে আসার কথা বলিনি, তাদের থেকে চলে গেছে, আমি সেটা বলেছি। আমার কাছে আসতে হবে না, আমাদের এমনি অনেক মানুষ, আমাদের কাছে আমাদের অসুবিধা নেই। যদি জামাত আবার বলে থাকে যে আপনাদের দীর্ঘদিনের যে জোটে ছিল তারাও তো ছেড়ে জামাতের কাছে চলে আসছে, না সেটা আমি বলছি না। দেখেন বাংলাদেশের নারীরা আমরা যেমন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে এইখানে যত বড় বড় আন্দোলন সংগ্রাম সবগুলোতেই বাংলাদেশের নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। জামাতের আমিরের একটু কথা আজকে কোট করি, উনি বলেছেন নিশ্চিত পরাজয় জেনে একটি দল চোখে সর্ষের ফুল দেখছেন, ক্ষমতায় গেলে কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার তিনি অঙ্গীকার করেছেন, এটি নিশ্চয়ই ভালো খবর। কিন্তু যেভাবে মুন্নিয়াপা বললেন যে আসলে জামাত নারী বিরোধী অবস্থান বিভিন্ন সময় দেখা গেছে এবং সংসদ সদস্য হিসেবে মনোনয়নও দেয়নি, এটি বিরোধী অবস্থানের একটা অংশ হিসেবে তিনি দেখছেন, একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই। প্রথমে আমি আমার সহ-আলোচক বোনের কথার উত্তর হিসেবে দিতে চাই, সেটা হলো জুলাই আন্দোলনটা ছিল একটা স্বাধীনতা যুদ্ধের মতো। আমি তো বলি যেটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা জুলাই অভ্যুত্থানে বা জুলাই সংগ্রামে, সেখানে কোনো একটা দল কিন্তু এটার দাবি করতে পারবে না। এই জুলাই আন্দোলনে নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণীর লোক এখানে পার্টিসিপেট করেছে এবং সবার স্যাক্রিফাইসের কারণেই এই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিদায় গ্রহণ করেছে। তো সুতরাং এখানে একা বিএনপি দাবি করতে পারবে না যে আমরা সেই আন্দোলনের ছিলাম, এখানে আমরা সবাই ছিলাম। তো আপা যে শব্দটা ইউজ করেছেন তার সেখানে উনি বলেছেন যে 17 বছর জামাত আসলে মাঠে ছিল না, এই কথাটাই আমি প্রতিবাদ করছি যে 17 বছরে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরাই ছিল এবং তারা যে স্যাক্রিফাইস করেছে, তারা কেউ দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায়নি এবং এখানে নারী পুরুষ ছাত্র ছাত্রী সবাই এই সংগ্রামে অংশগ্রহণ করেছে। সুতরাং
তাদের ব্যাপার যে একটা টার্ম ইউজ করা হচ্ছে ইদানিং, যে সুপ্ত, এটার আমি প্রতিবাদ জানাচ্ছি। আমরা কখনো সুপ্ত ছিলাম না, মানে ইনঅ্যাক্টিভ ছিলাম না, আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি। এবং আপনারা জানেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, সেখানে একটা ডাটা আমাদের আছে। আমাদের দলের অনেক ছেলেরা, অনেক মেয়েরা সেখানে তাদের জীবন দিয়ে স্যাক্রিফাইস করে এই আন্দোলনে তারা শরীক হয়েছিল। তাহলে তার আগে যখন জামাতের নেতৃবৃন্দ ফাঁসির দেয়া হলো, তারপরে কি জামাত একটু নিষ্প্রভ হয়ে গিয়েছিল? নিষ্প্রভ হয়নি, বাহ্যিকভাবে জামাতের অ্যাক্টিভিটিসটাকে তারা শো করতে পারেনি। আমরা মেয়েদের কথা বলছি, আমরা 2-3টা মেয়ে কখনো একসাথে এক জায়গায় হতে পারিনি। কোথাও বসছি হয়তো বা অন্য কোনো ডিসকাশনের জন্য পুলিশ এসে আমাদেরকে হামলা করেছে বা আমাদেরকে অ্যারেস্ট করেছে। তো এই ধরনের একটা ভীতিকর অবস্থা, নিরাপত্তাহীনতার মধ্যে আমরা ছিলাম এবং আমাদের অনেককে গুম করা হয়েছে, সেটা সাক্ষী আমাদের জনগণ আছে। তো সুতরাং এই স্যাক্রিফাইসকে, এই আন্দোলনকে যদি সুপ্ত বলা হয়, আমি মনে করি এটা আমাদের উপর একটা অপবাদ চাপানো হচ্ছে। এটার প্রতিবাদ করছি, এই শব্দটা যেন ইউজ না করা হয়। পরবর্তীতে আমি যেটা বলতে চাই যে জুলাই আন্দোলনের উদ্দেশ্যটা কি ছিল, আমরা এই দেশটাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা গড়ে তুলব। এখানে কোনো প্রতিহিংসা রাজনীতি থাকবে না, কেউ কারোর উপরে কোনো আক্রমণাত্মক কোনো দৃষ্টিভঙ্গি রাখবে না, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। অথচ দেখেন মাত্র 1.5 বছর পার হয়েছে, এর মধ্যে শুরু হয়ে গেছে আমাদের মধ্যে অহিংস নয় বরং হিংসাত্মক ঘটনা। সারা বাংলাদেশে দেখেন গত কয়েকদিনের কিছু ডাটা, আমরা গতকাল নির্বাচন কমিশনে গিয়েছিলাম এই স্মারকলিপি দেওয়ার জন্য। সারা বাংলাদেশে নারীদের উপরে যে টর্চারগুলো হচ্ছে, নারীদের উপর হামলা হচ্ছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘটনাকে আপনারা অ্যানালাইসিস করুন, এটা ইনভেস্টিগেট করুন, দেখবেন কারা এই কাজটা করেছে। আমরা দাবি জানিয়ে এসছি যে এটা সুষ্ঠু তদন্ত হোক এবং কোন দলের লোক এই কাজগুলো করছে সেটা পলিটিক্যালি সেই দল স্টেপ নেক, এবং সরকারকে আমরা নির্বাচন কমিশনের কাছেও আমরা দাবি জানিয়েছি, তারাও স্টেপ নেবেন। হ্যাঁ, তো এই দাবিটা আমরা করে এসছি। সেই নারীদের উপরে এই ধরনের টর্চার যারা করে, তারা কিভাবে নারীর মর্যাদা অধিকার প্রতিষ্ঠিত করবে। এবং আপনারা জানেন খুব অশালীন ভাষায় নারীদের উপর উত্ত্যক্ত করা হয়েছে। 99-এ ফোন করে পুলিশকে ধরিয়ে দাও যদি কোনো নারী কর্মী তোমাদের কাছে ভোট চেতে আসে। এটা কোন ধরনের কথা? এটা তো গণতান্ত্রিক কোনো ভাষা হলো না। সুতরাং এই বাংলাদেশের এই পরিবেশটার জন্য আমি মনে করি কিছু কিছু দল বা লোক দায়ী। এই অরাজনৈতিক পরিবেশটাকে দূর করার জন্য আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো আমিরে জামাতের যে কথা, যেটা আপনিও স্বীকার করলেন, যেটা হ্যাক করা হয়েছিল। একটা ঘটনা যখন হ্যাক শব্দটা আমরা শুনলাম যে ওনার টুইটার হ্যাক হয়েছে, সেই কথাকে বেস করে আমরা কেন মিছিল ডাকলাম, আমরা রিয়াকশন শো করলাম, এটা তো ঠিক না। একটা জিনিস যখন হ্যাক হয় সেটা প্রমাণ হোক, উনি যদি দোষী হয় তাহলে ওনার বিচার হবে, কিন্তু উনি যদি নির্দোষ হন তাহলে আপনি যে এই যে মিছিল করলেন এর বিচার কে করবে? আমার দাবি এই ধরনের ব্যবহার থেকে, আচরণ থেকে আমাদের সরে আসতে হবে। কোনো দলের নেতার প্রতি বা দলের কোনো কর্মীর প্রতি এই ধরনের নেগেটিভ আচরণ আমার মনে হয় থাকা ঠিক না। কারণ আমরা তো একটা ভালো বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে কোনো হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, সহমর্মিতা থাকবে। দেশকে 1 নম্বর প্রায়োরিটি দিতে হবে, দলকে তারপরে। এইভাবে যদি আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ গঠন করতে পারি তাহলে এই দেশের উন্নতি হবে। নাহলে আগের মতো সেই ফ্যাসিস্ট সরকারই আবার আমাদের গায়ে ভর করবে। এই ব্যাপারটা আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আর একটা যেটা বলেছেন যে নারী প্রার্থীর ব্যাপারে, বাংলাদেশ জামাত ইসলামী কখনো নারী বিদ্বেষী নয় বরং নারী বান্ধব। আপনারা জানেন আমরা রুরাল এরিয়া থেকে আরবান এরিয়া পর্যন্ত আমরা লিডারশিপ ট্রেনিং দিচ্ছি, এবং একটা মেয়েকে, একটা নারীকে স্বাবলম্বী করার জন্য, তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি তৈরি করার জন্য আমরা তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের নারীদের মধ্যে যারা অনেস্ট, যারা ডাইনামিক, যারা সোশ্যাল সার্ভিসে অ্যাডভান্স, সেই সমস্ত মেয়েদেরকে আমরা এগিয়ে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ গত 15-16 বছরের যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়েছে সেখানে আমাদের নারী ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করেছে। এবং আপনারা জানেন একটা ডাটা আছে, সেখানে আমাদের কতজন বোন কমিশনার হয়েছে, কতজন বোন মেম্বার হয়েছে, কাউন্সিলর হয়েছে, সে হিসাব আমাদের কাছে আছে। সুতরাং
নারী ক্ষমতার ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের কোনো রিজিডিটি বা রিজার্ভেশন নাই। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের যে অ্যাডভাইজারি কমিটি বা যে এক্সিকিউটিভ কমিটি আছে সেখানে নেয়ার অ্যাবাউট 43% ফিমেল রিপ্রেজেন্ট করছে। আমরা ফিমেল রিপ্রেজেন্ট করছি নেয়ার অ্যাবাউট 43%। সুতরাং এখানে বলার কোনো সুযোগ নাই যে বাংলাদেশ জামাত ইসলামী নারী বিদ্বেষী। তারা নারীদের মর্যাদা অধিকার আদায়ের ব্যাপারে তারা সবসময় অগ্রগণ্য ভূমিকা পালন করছেন, যার বাস্তব প্রতিফলন আমরা দেখছি। আমাদের আমিরে জামাত প্রায় প্রত্যেকটা জনসভায় নারীর মর্যাদার ব্যাপারে অধিকারের ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে যদি ক্ষমতা গ্রহণ করতে পারে ইনশাআল্লাহ তার রিফ্লেকশনটা আপনারা দেখবেন। অবশ্যই সেই হয়তোবা সেই আমরা তেমন প্রত্যাশা সব দলের কাছ থেকে করি। আমি একটু মুন্নিয়াপা আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে জামাতের পক্ষ থেকে আজকের অতিথি যিনি বলছেন সারা দেশে নারীদের উপর হামলা, এই হামলার এর আগে বেশ কয়েকদিন থেকেই আমরা শুনতে পাচ্ছিলাম এবং সহিংসতার অভিযোগ আনছে, জামাত প্রতিবাদও করেছে, আমরা দেখেছি প্রতিবাদ করছে। আজকে একটু টিআইবির একটা পরিসংখ্যানের দিকে আগাই, সেখানে টিআইবি বলছে বেশ কিছু বিষয়ে তারা কথা বলছে। সেখানে একটা হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে, এটি তারা বলেছে। তো এই ওভারঅল এইটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এবং আরো বেশ কিছু বলছে, সহিংসতা নিয়েও কথা বলেছে। আমি একটু মব নিয়ন্ত্রণের জায়গাটা একটু যেতে চাই। দেখেন, মব এটা তো আমরা বিএনপি দল হিসেবে কখনো এটাকে আমরা সাপোর্ট করি না। কারণ কারা আপনার এই মব এগুলো করছে, কারা প্রথম আলো, কারা আপনার ডেইলি স্টার, উদীচি, বিভিন্ন অর্গানাইজেশনে হামলা করেছে এবং এর আগেও এটা কিন্তু বাংলাদেশের মানুষ, এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, ছবি এসেছে, নামধাম, আইডেন্টিটি সবই আছে। এখন এটা বিচারহীনতার যখন একটা সংস্কৃতি থাকে তখন এইরকম মববাজি, মব তন্ত্র এগুলো দেখা আপনি যায়। যে হামলাগুলোর কথা বললেন, এটি কারা করেছে? সেটাই আমি বললাম যে এগুলো কারো তো সুনির্দিষ্টভাবে কারো আমাদের কথা বলছেন? দলের ওপর তো এটা কখনোই আসবে না, কোনো দিনও না। কারা করেছে, বাংলাদেশের মানুষ কেউ বোকা না, আমাদের থেকে অনেক বেশি চালাক, সবাই জানেন, দেখেছেন। এখন দেখেন বিএনপির নারী নেত্রী যারা আছেন, একটা প্রেস কনফারেন্স করেছে কিছুদিন আগে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ভাইয়ের সাথে, দেখেছেন নিশ্চয়ই। সেখানে খাদিজাতুল কোবরা যে আছে, সে যেমন বলেছে যে জামাতের তারা বটবাহিনী, তাদের যে বটবাহিনী আছে সেই বটবাহিনী তো আমাদেরকে কন্টিনিউয়াস বুলি করে, কন্টিনিউয়াস আপনার সাইবার বুলিংয়ের আমরা শিকার হই। তো সেগুলোকে জামাত বসিয়ে দিয়েছে, তাদের বহু টাকা পয়সা আছে, আর তাদেরকে তো এখন আওয়ামী জামাত লোকজন বলছে। এখন উনি যেই কথাটা বললেন যে আমাদের চেয়ারম্যান সাহেব দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছিলেন, না, উনি তো পালিয়ে যান নাই। ১/১১ গভর্নমেন্টের সময় যেই ভয়ঙ্কর নির্যাতন এবং নিপীড়ন, আমাদের দুইজন, শুধু আমাদের দেশনেত্রী, ওনাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে পরবর্তীতে তারেক রহমান সাহেবকে নিয়ে কিভাবে অত্যাচার নির্যাতন করেছে, পিজি হসপিটালের সেই ভিডিও, ছবি, জেলখানার ছবি, সবই তো এগুলো সোশ্যাল মিডিয়ায় আছে। এবং তারেক রহমানের ছোট ভাই যিনি আরাফাত রহমান কোকো, উনি তো ওই অত্যাচারে আর আসতে পারেননি, ফিরে ইন্তেকাল করেছেন। কাজেই এই ধরনের কথা জামাত তো এই জন্যে মুনাফিক বলি তাদেরকে, আমি অকৃতজ্ঞ বলি তাদেরকে আমরা। কেন? তারা তো আমাদের খেয়ে পড়ে আমাদের সাথে ছিল, আমাদের ছায়ায় ছিল থেকে, এখন আজকে যখন দেখছে একটা কিছু দেখা যায়, হ্যাঁ, ওই টানেল, তো তখন তারা আপনার এইভাবে ঝাঁপিয়ে পড়ছে, কথাবার্তা বলছে। তারা তো নারীদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে। তারা তো ৮ ঘন্টা একজন নারী একজন পুরুষের সমান কাজ করলে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমরা জানি যে সেখানে মজুরি বৈষম্য আছে, এখন তারা বলছে যে ঠিক আছে 5 ঘন্টা করলেই হবে। এখন মনে হচ্ছে তারা বাড়িতে এসে আর বাকি আপনার তাদের পয়সা দিয়ে যাবে। দেখেন, জামাতের একজন নারী কালকে মিডিয়াতে এসে বলেছে ৫৪ বছরে 2 জন মহিলা প্রধানমন্ত্রী ছিল, কিন্তু নারীর প্রতি সহিংসতা কমেনি, নারীর উন্নয়ন হয় নাই। এখন উনি ভাই কোন আইন দেখলো? ওনাদের মওদুদি, মৌলানা মওদুদি সাহেব যে জামাতে ইসলাম প্রতিষ্ঠা করেছিল 1941 থেকে আজকে পর্যন্ত, সেই ইতিহাস ধারাবাহিকতা আমরা সবই জানি। আর যারা সামনে আছেন প্রত্যেকে গুগল করে
দেখে নেন। এখন দেখেন 54 বছরে নারীর শিক্ষা, নারীর স্বাস্থ্য, নারীর না, আপনি কর্ম। কি মনে করেন যে নারীর প্রতি না না, সহিংসতা আপনি আমাকে কমেছে? দাঁড়ান, আমাকে এই পয়েন্টটা শেষ করতে হবে। জি, বলুন। নারীর প্রতি অ্যাসিড সন্ত্রাসের মতন ভয়ঙ্কর বর্বরতম সন্ত্রাস যখন আমাদের দেশনেত্রী 2001 থেকে 6-এর ভিতর আইন করলেন, অ্যাসিড নিয়ন্ত্রণ আইন, অ্যাসিড অপরাধ দমন আইন করে কিভাবে কঠিন সাজা রেখেছিলেন, মৃত্যুদণ্ডের বিধান। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে এই ঘটনার পরে তারপর কি আর শোনা যায়? কিংবা নারী শিশু নির্যাতন দমন আইন, কিছুটা আপনার এই আইনের যে অপব্যবহার হয় না, আমি এটা বলবো না আইনজীবী হিসেবে, কিন্তু সুরক্ষা কিন্তু ঠিকই দিয়েছিল। এখন জামাতের ওনারা সুযোগ পেলেই আপনার যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যা হয়েছে তাতে করে আপনার বাংলাদেশে আমাদের নারীরা এগিয়ে যায়নি এই কথা বলার যখন চেষ্টা করে, এটা আমরা খুব দৃঢ়ভাবে এটার প্রতিবাদ করি আর নিন্দা জানাই। আর দেখেন, জামাত তো 1971 সালে স্বাধীনতা এবং আপনার পাকিস্তান বিভক্তির বিরোধিতা করেছিল। জামাতের ওই যে তাদের যে ভূমিকা কি ছিল, অনেক নেতাকর্মী সেই সময় আধা সামরিক বাহিনীতে যোগদান করার যে অভিযোগ আছে। আমি কি এই পার্টটা একটু নিয়ে আসি, অনেকগুলো প্রশ্ন শুধু জমা আরেকটা হয়েছে। একটা জি। লাইন বলবো, এই সংগঠনের মূল উদ্দেশ্যটা হচ্ছে শরিয়া ভিত্তিক একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেরকম পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যেও সেই দেশগুলোতেও আছে। এখন ওনারা বলছেন যে, একবার বলছেন ওনারা আসলে শরিয়া আইন ওনারা প্রতিষ্ঠা করবেন না। এখন আসলে ওনারা কি করতে চান আমার মনে হয় কেন জানি ওনারা নিজেরাই সাংঘাতিক কনফিউজড। তো এই কনফিউশন থেকে জাতিকে মুক্তি দিবে এবং নারী ভোটার যারা আছেন খুব বুঝে শুনে খুব সাবধানে ভোট দিতে হবে, কারণ না হলে বাংলাদেশ আফগানিস্তান হোক কেউ চায় না। অনেক ধন্যবাদ। আমরা এক সেকেন্ড, আমরা জি। ধর্মভীরু একটা জাত, আমরা কিন্তু ভাই ধর্মান্ধ নই। ওই ভুল করলে ভুল হবে, আমরা ধর্মান্ধ নই। অনেক অনেক ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন জমে গেছে, আপনার কাছ থেকে একটু আসতে চাই। জি, এক্ষেত্রে আপা যে কথাটা বলেছেন, আপনাদের 2001 থেকে 2000 সেই সময়কার কথা, সেই সময়ে আমি কি একটু বোধহয় মানে একটু আমি আমি আপনার কাছ থেকে আসতে চাই। অনেকগুলো বিষয় বলেছে, তো একটি মব সন্ত্রাসের কথা বলেছে, সেখানে মব সন্ত্রাসের জন্য তিনি বোধহয় ইঙ্গিতে সঙ্গীত বাজালেন কিছুটা, যদিও ডিরেক্টলি কিছু বলেননি। আর হচ্ছে যে এটা তো সবাই জানে, এটা আর কেন খামাখা আমাদের বলে তো লাভ নেই। জি, জামাতের সোশ্যাল বট মিডিয়ায় তো বাহিনী আছেই সাইবার ছবি। বুলিং এটি বলছে সহিংসতার জন্য জামাতকে দোষারোপ তো ডিরেক্টলি দিলেন। এটির ব্যাপারে একটু শুনি, তারপরে জামাত তাদের সাথে ছিল সেই বিষয়টা আমি শুনবো। একজনের প্রতি যখন কারো নেগেটিভ ধারণা থাকে জি। বা আক্রমণ করার ইচ্ছা থাকে, তখন একটা পর একটা কিন্তু অভিযোগ আসতেই পারে। আপা যে অভিযোগগুলো দিয়েছেন আমাদের উপরে, আমি মনে করি তার ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে আমাদের বিরুদ্ধে, এটার বহিঃপ্রকাশ তিনি করেছেন। তো আমি যেটা উত্তরে বলতে চাই, যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা বিরোধিতা করি, এটার কারণ উৎপাটন মানে কারণটাকে আমরা দূর করতে চাই, কোনো সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দিব না। এটা আমাদের একটা আইডিওলজিক্যাল কমিটমেন্ট। দেশ আমাদের দায়িত্বশীলের ব্যাপারে আপা একটা কমেন্ট করেছেন, জি, সেটা বলুন। হলো যে নারীর ক্ষমতায়নের ব্যাপারে উনি যে কথাটা বলেছেন, মূল বিষয়টা হলো যে আমরা নারীর অধিকার, মর্যাদা, সম্মান ফিরে পেতে চাই। যত নারী আন্দোলন হয়েছে, নারী আন্দোলন হচ্ছে, সব কিছুর মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো নারীর মর্যাদা, অধিকার, সম্মান। তো সেটা যতদিন পর্যন্ত আমরা না পাবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম সাধনা চলতেই থাকবে। উনি যে কথাটা বলেছেন যে আমাদের দেশে 2 জন নারী প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরও নারীরা তার সঠিক মর্যাদা অধিকার পায়নি, এই কথাটা উনি বলতে চেয়েছেন। সুতরাং আমাদের মূল ইস্যুটা হবে যে আমাদের অধিকার মর্যাদা কিভাবে আদায় হতে পারে সেই আন্দোলনে আমাদের চেষ্টা করা। আর আপা যে শব্দটা বললেন মোনাফিক, এটা আসলে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মোনাফিক একটা ইসলামিক শব্দ, আমরা কথায় কথায় কাফের মোনাফিক বলতে পারি না, কারণ এটার একটা অর্থ আছে, সেটা হলো আপনার ভিতরে এক বাইরে এক। এটা বলতে পারেন যে ডুয়েল তার অভিব্যক্তি বা ডুয়েল তার একটা অভিপ্রায়, সেটা বলতে পারেন, কিন্তু এই শব্দটা বলা ঠিক না। কারণ বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো
দুই ধরনের ধারণা বা বিশ্বাস পোষণ করে না। তারা কথায় যা বলবে কাজে তা করবে, কারণ আমরা সেই কোরআনের আয়াতকে ফলো করি যে তোমরা কেন সেই কথা বলো যা তোমরা কার্যত করো না। এই আচরণে আমরা বিশ্বাসী। সুতরাং আমরা যে ওয়াদা করব সেটি আমরা বাস্তবায়নের চেষ্টা করব। আমরা ভোট পাওয়ার জন্য, নারীদেরকে খুশি করার জন্য আমরা কোনো ওয়াদার মধ্যে যেতে চাচ্ছি না। সুতরাং এই শব্দটা আমি মনে করি অনেকেই উচ্চারণ করছেন, এটা একটা কালচার হিসেবে ভোটের আগে হচ্ছে, আমি এর তীব্র প্রতিবাদ আপা করছি। বলছেন যে আপনারা বিএনপিটা খেয়ে পড়ে এবং আরেকটা- তাদের ছায়ায় ছিলেন, খেয়েছেন পড়েছেন। খেয়ে আমাদের পরে আমাদের বলেন ম্যাও, তাই বলেছি। আমার কথা হলো, আপনার বাসায় যদি আমি দাওয়াত খেতে যাই, আপনি আমাকে অনেক যত্ন করে পোলাও কোরমা রান্না করে খাওয়ালেন, অনেক কষ্ট করে আমাকে আতিথেয়তা করলেন। আপনি যদি 2 দিন পরে আমাকে বলেন যে আপনি তো আমার বাসায় গিয়ে খেয়ে আসছেন, এটা কেমন লাগবে? আমি যদি আপনার সাথে এই ধরনের আচরণ করি, এটা মোটেই ভালো কোনো কথা না। কেউ যদি কারো প্রতি সার্ভিস দিয়ে থাকে, সেই সার্ভিসের ব্যাপারে অবশ্যই সহনীয় থাকতে হবে, গোপন রাখতে হবে, সেটা প্রকাশ করার বিষয় না। এখন আপনি যদি বলেন যে 2001 সালে যে ঐক্য জোট, যে 4 দলীয় জোটের যে গভর্নমেন্ট ফর্ম করেছে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু খাইয়েছেন, এই খোটাটা আপনি দিতে পারেন, কিন্তু আমি মনে করি এটা কোনো ভালো কালচার না, ভালো আচরণ না, এটা বলা যাবে না। সেক্ষেত্রে আপনারাও যেমন দেশ গঠনের জন্য চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করেছি। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, 3টা এটি দায়িত্ব কি আপনি তার প্রতি মানে এই রাজনৈতিক পরবর্তীতে আপনাদের মধ্যে আবার জোট হতে পারে এই জন্য তাকে বলছেন না যে আপনারা 91-তে তাদেরকে সাপোর্ট দিয়েছেন গঠনে, এটি কি মানে বিএনপির সাথে আবার সখ্যতা হতে পারে এরকম হতে একটা পারে না সম্ভাবনার কেন? জন্য কি আপনি এড়িয়ে যাচ্ছেন এটা? না না, আমার মানে কথা হলো, বিএনপিকে আপনারা সরকার গঠনে সাপোর্ট করেছিলেন, একবারও আপনি বলছেন না, এর মাধ্যমে দর্শক কি ধরে নিবে যে আবারও সখ্যতার দিকে আগাচ্ছেন আপনারা, এরকম কিছু? রাজনীতিতে তো এই কথাটা আপনি বলতে পারেন যে ভবিষ্যতেও যদি দেশ গড়ার ব্যাপারে যদি আমাদের ঐক্যবদ্ধ চেষ্টা থাকে, ফ্যাসিস্টের বিরুদ্ধে যদি ঐক্য হওয়া দরকার মনে হয়, তাহলে তো অবশ্যই আমরা এক হতে পারি। কিন্তু রাজনৈতিক আচরণগুলো এরকম হবে না। একজন আরেকজনকে এইভাবে টার্ম ইউজ করে তাকে কষ্ট দেওয়া ঠিক না। এখানে উদারতা থাকবে, শৃঙ্খলতা থাকবে এবং এক্ষেত্রে সহনশীলতা থাকবে। আমি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেছি। আর একটা যেটা বলেছেন দেশ ছেড়ে পালানোর ব্যাপারে, আমাদের এক্সাম্পল আছে, আমাদের যে নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল তার মধ্যে একজন আছেন মীর কাসেম আলী, উনি কিন্তু আমেরিকায় ছিলেন। ওনাকে ওনার কলিগরা বলেছিলেন যে আপনি বাংলাদেশে গেলে আপনাকেও ফাঁসি দেওয়া হবে, কিন্তু উনি কি করেছেন? দেশে ফিরে এসেছেন। তো আমাদের এই সংগঠনে পালানোর কোনো ইতিহাস নেই যে হামলা মামলা চলছে আমরা দেশ ছেড়ে পালিয়ে যাব বাঁচার জন্য, সেই অভিজ্ঞতা আমাদের নেই। সুতরাং এক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা ট্রান্সপারেন্ট সংগঠন, তারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে এবং তারা চায় এই দেশকে একটা সুন্দর একটা দেশে পরিণত করতে। অনেক ধন্যবাদ। আপনার যে প্রশ্নটা ছিল টিআইবির একটা রিপোর্ট, তো টিআইবি একটা কিছু কিছু ঘটনা তো সারা দেশে 5ই আগস্টের পরে আমরা তো দেখেছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ওয়াজ, এটা খুব একটা ভঙ্গুর অবস্থায় ছিল, যেহেতু পুলিশের মনোবল এটার একটা প্রশ্ন ছিল। আপনার বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধার করা যায় নাই। আজকে থেকে আর 10 দিনও নেই নির্বাচন, অথচ অস্ত্রগুলো কিন্তু আপনার বেহাত হয়েছে, সেটা আমরা দেখিনি। এখন এই রকম একটা অবস্থায় ললেসনেস যখন একটা দেশে থাকে, তখন যে কোনো গণ অভ্যুত্থানে এর থেকে আরো অনেক বড় ঘটনা ঘটে। আপনি নিশ্চয়ই জানেন, সেই তুলনায় ঘটেছে, কিছু ঘটনা ঘটেছে। আর বিএনপি দল হিসেবে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে শত শত না, হাজার হাজার। আমরা কেউ বসে থাকি নাই। না, আমরা সেখানে আমি একটু ঘনি, সেখানে জামাত যদি নিয়ন্ত্রণ করতে পারে মাত্র মানে এই আপনাদের তুলনায় তাদেরকে মাত্র বলছি আর কি, আপনারা আপনাদের মধ্যে শুনেন, সহিংসতা জামাতের সাথে আপনি 51%, বিএনপি কে তুলনা কেন তারা করছেন? 7 ভাগ। না না না, আমি তো প্রথমেই আমার বক্তব্যের শুরুতে বলেছি এই মুহূর্তে বড় দল, বাংলাদেশে তো দুটি দল বড় দল করছে। বিএনপি, হ্যাঁ, আর ফ্যাসিস্ট স্বৈরাচার তারা পালিয়েছে, তারা নেই এখন। তার অ্যাবসেন্সে যারা এসেছে জামাত, তারা তো ভাই খুব বড় দল, এটা বলা যাচ্ছে না। সেটা কি বলা যাচ্ছে? বলা যাচ্ছে না। তো টিআইবি পৃথিবীর অন্যান্য দেশেও তারা যখন কাজ করে একটা এনজিও ওই রকম হিসেবে, এখন তারা আপনার একটা মাঠ জরিপ কতজনের উপর তারা কিভাবে করেছে, তারা কতজনের স্যাম্পল নিয়েছে, কিভাবে, মানে জরিপ না, এরা সরাসরি সহিংসতার তথ্যগুলো নিয়েছে এবং
সেই সেগুলো তথ্যের তো মধ্যে এসেছে, যেগুলো গণমাধ্যমে কিংবা এসেছে যেগুলো ঠিক আছে, আমি সেটা সেটা নিয়েছে, আমি সেটা বলছি না, আমি বলেছি সিনারিওটা যে কোন অবস্থায় ললেসনেস, কোন অবস্থায় গণ অভ্যুত্থান, কোন অবস্থায় একটা সাংঘাতিক রকমের ফ্লুইড একটা সিচুয়েশন, এক কথায় বললে এখন থেকে কি মনে সেই- করছেন যে সেই অবস্থার আপনারা এখন নিয়ন্ত্রণে থেকে এসেছে? না, মানে এখন একটা এটা যদি নির্বাচিত পাসের সময় করি, এখন থেকে সামনের সময়টা কি সেই ঘটনা আর ঘটবে না? এখানে আমরা কি এটা আপনি বলতে পারবেন না যে ঘটবে না, কোনো ঘটনা ঘটবে না, এটা আপনি বলতে পারবেন না। আমরা যেটা বলতে পারবো, একটা নির্বাচিত সরকার আসলে পুলিশের যেমন মনোবল ডাউন বেড়ে যাবে, এখন একটা নির্বাচিত সরকার, মনে করেন বিএনপি আসলো, তাহলে আজকের যে অবস্থা, সেই অবস্থাটা কি 12 তারিখের পর থেকে থাকবে? না, ইনশাল্লাহ থাকবে না। কারণ কি, জনগণের আস্থা আর বিশ্বাস ওই জনপ্রতিনিধির উপর থাকে। তারা তাকে ব্যক্তিগতভাবে না চিনলেও বলবে, ও আচ্ছা, তারেক রহমান সাহেব। এখন ঢাকার 17 আসনের ভোটার তো আমিও, তো ঢাকা 17 আসনের প্রত্যেকে কি তারেক রহমান সাহেবকে ব্যক্তিগতভাবে দেখেছে? না। কিন্তু যাকে জিজ্ঞেস করবেন ভোট দিবেন কিসে, ধানের শীষে, এই ভোট দিবেন কি, না ধানের শীষে দিব, কাকে দিবেন, তারেক রহমান, তাকে দিব। কেন বলে এই কথা? কারণ এইটাই হচ্ছে জনগণের আস্থার প্রতিফলন। জনপ্রতিনিধি নির্বাচনটা হতে হয় জনগণের প্রত্যক্ষ ভোটে, যেটা আওয়ামী লীগ করেনি 3টা টার্ম, আর একবার যেটা আওয়ামী লীগ করে নাই দেখেই এইবার প্রায় 5 কোটির ওপর তরুণ ভোটার, 6 কোটির ওপর নারী ভোটার, তো এই রকম সেই নারী বয়স্ক ভোটারদের ভোটার, কত অংশ আপনারা পাবেন? আমরা তো মনে করি নারী ভোটারদের 90% ভোট আমরা ইনশাল্লাহ পাবো। যেসব কথাবার্তা জামাতের আমির সাহেব সহ, জামাতের আরেকজন নেতা সহ, আর আমাদের দলটা যেহেতু নারী প্রধান, আমাদের দলটা যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং আমাদের এখন যিনি এসেছেন তারেক রহমান সাহেবের সাথে ছায়ার মতো ডাক্তার জুবাইদা রহমানকে আপনারা সবাই দেখছেন এবং ভালোবাসছেন, এবং ব্যারিস্টার জাইমা রহমান, কাজেই আমরা নারী বিদ্বেষী নই, আমরা নারীদেরকে অত্যন্ত ভালোবাসি। আমরা মনে করি বাংলাদেশ একটা পা আগাতে পারবে না তার অর্ধেক জনসংখ্যা, অর্ধেক তার বেশি জনগোষ্ঠীকে পিছনে রেখে। কাজেই বিএনপি হিসেবে বলি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলি, 12 তারিখের পরেই ভাই দেখা হবে বিজয়। ধন্যবাদ ইনশাআল্লাহ। ডক্টর সুইট, আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে নারী ভোটারদের 90% পাবে হচ্ছে বিএনপি, এটি দাবি হচ্ছে বিএনপি নেত্রীর। তাহলে 10 ভাগের মধ্যেও তো ভাগাভাগি হবে, আপনারা তাহলে কতটুকু পাবেন? আমরাও যদি বলি আমরা 95% ভোট পাবো নারীদের টোটাল। টোটাল যে কর্মজীবী অবশ্যই, নারীরা সব আপনি যেরকম prostitute? বলতে পারেন, Oh, আমিও no, বলতে I don't পারি think with so. confidence। আমি তো সারা জীবন মানে জি, নারীদের জি, রাইটস বলছি নিয়ে আপনার, কাজ আপনি করি, বলেন। তো Let আই me ডোন্ট say- থিংক সো। না, আপনি যেরকম বলতে পারেন আমিও বলতে পারি, কারণ আমার তো মানে সেই আস্থাটা কি হ্যাঁ, নারীদের? সেই আস্থা আপা হলো- বলছে যে জনগণের আস্থা বিএনপির প্রতি আছে। অবশ্যই, নারী আমাদের- সেই আস্থাটা আপনাদের প্রতি কেন, আপনাদের ভোটটা হ্যাঁ, দিবে কেন সেটি আমরা বলবেন। দেখেন সারা বাংলাদেশে তো নারীদের কাজ আমরা ফলো করছি। আমাদের নারী ভোটাররা, আমাদের নারী বন্ধুরা কিভাবে কাজ করছে, কিভাবে সাপোর্ট দিচ্ছে, সেই ডাটা তো আমাদের কাছে আছে। আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছি, এবং আমাদের নারী বোনদের যে বাধাটা আসছে এই কারণেই আসছে, তারা এত বেশি কাজ করছেন যেটা তাদের চোখের মধ্যে লাগছে এবং তারা এটাকে সহ্য করতে পারছে না, এবং রীতিমতো এটাকে প্রতিহিংসা হিসেবে নিয়ে তারা নারীদের উপর হামলা করছে। কারণ তারা কোথাও কোথাও বলছে যে মেয়েদেরকে ঘরে আটকিয়ে রাখো, তারা যেন বের হতে না পারে, কারণ তারা যখনই বের হচ্ছে তখন নারীর সাপোর্টার বেড়ে যাচ্ছে। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামের আমাদের বোনেরা পরিশ্রম করতেছে, ঘরে ঘরে যাচ্ছে, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কাছে যাচ্ছে, তারা তাদের মতামত নিচ্ছে, এবং তার রিফ্লেকশন হলো যে আমরা আশা করছি যে টোটাল যে নারী ভোটার আছে তার 95% ভোট বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আসবে। দিবে না 95%? ইনশাআল্লাহ এটা 12 তারিখে আচ্ছা, আমরা এক জানতে second, পারবো। আমার কাছে যাবো, আমার কাছে সময় আছে, আপনার কাছে আরেকটা যাবো, কথা জি। বলি, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের যে ইউনিভার্সিটির ইলেকশনগুলো হলো, প্রথমে তো মনে হয়েছিল যে সেখানে ছাত্র শিবিরের যে প্যানেলগুলো সেটা আগাতে পারবে না। সেখানে নীরব বিপ্লব হয়েছে না? সেখানে নারী ভোটাররা ছিল না? অবশ্যই ছিল, 50% ছাত্রী ছিলেন। ছাত্রীরা তখন কেন ভোট দিল? তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে তোমরা কেন শিবিরের প্যানেলে ভোট দিলা? তখন কয়েকজন ছাত্রী বলেছে যে শিবিরের ছেলেদের কাছে আমরা নিরাপদ,
আমরা নিরাপদ, তারা আমাদের মর্যাদা দেয়, তারা আমাদের সম্মান করে, এর জন্য আমরা মনে করেছি তাদের কাছে থাকলে আমরা নিরাপদে থাকবো। তো এটা তার সাক্ষাতেই বলেছে, সাধারণ ছাত্রীরা বলেছে। এই রিফ্লেকশন হবে জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই মনে করছেন? অবশ্যই হবে, কারণ ছাত্র শিবির যে আইডিওলজিতে বিশ্বাস করে, বাংলাদেশ জামাত ইসলামী ঠিক সেই আইডিওলজিকে ধারণ করে। সুতরাং আমরা কি চাই? আমরা নারীদের মর্যাদা, প্রতিষ্ঠা, সম্মান চাই। সুতরাং এটা শুধু থিওরিটিক্যাল কথা না, প্র্যাকটিক্যালি আমরা এটাকে ফলো করি। কিন্তু তারপরেও কিন্তু অ্যাডভোকেট মুন্নি কিন্তু বলছেন যে বিএনপি বড় দল, আপনারা বাই চান্স সেকেন্ড বা থার্ড স্থানে এই ধারণা এসেছেন। চেঞ্জ হয়ে গেছে। বিএনপি এখন বাংলাদেশ জামায়াত ইসলামীকে একটা চ্যালেঞ্জ মনে করছে। তাদের কথাবার্তায় মনে হয়েছে তাদের ঘুম হারাম হয়ে গেছে, কারণ বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে বিভিন্ন ডাটাগুলো আসছে, সেখানে ভোটের হিসাব তুলে ধরা হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে তারা দেশ গড়ার জন্য ক্ষমতা ইনশাআল্লাহ গ্রহণ করবে। অনেক ধন্যবাদ। আমি অ্যাডভোকেট মুন্নি আপনার জন্য 1 থেকে 1.5 মিনিট আমি একটু শুনতে চাই। ঠিক আছে, জি, আমি একটা প্রথমে উত্তর দিতে ভুলে গেছি বলেন। ওনার, যে 1972 সালে সরকার যখন জামাতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল এবং তখন জামাতের নেতারা পাকিস্তানে নির্বাসনে চলে গিয়েছিল, ওনাদের অন্যতম নেতা তারা সহ। পরবর্তীতে 75 সালে একটা হত্যাকাণ্ড এবং সামরিক অভ্যুত্থানের পরে আপনার যখন 1978-77-এ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসবার পরে জামাতের উপর থেকে যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করে নিয়েছিল। এই জন্যই বলেছি জামাত একটা অকৃতজ্ঞ ওই যে দল। হ্যাঁ, তারপরে দলটির নেতারা ফিরে আসার অনুমতি পেয়েছিল। আর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর মানে রহমান তখন অকৃতজ্ঞ। এবার কি চিন্তা করছিলেন তারা ভোট করবে না বা আপনাদের সাথে জোটে চলে যাবে? না, কিছুই না। তারা কি আলাদা কিন্তু ভোট তারা- করতে পারবে না? সেটা না। তারা হচ্ছে কি, আমরা না তাদেরকে 17 বছর এমন ভাবে শেল্টার দিয়েছি। উনি হয়তো এই অল্প কিছুদিন আসছেন, টকশোতে এসেছেন, কিন্তু আমরা তো 10 বছরের অধিক সময় ধরে টকশো করছি আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, স্বৈরাচারের সাথে। তখন জামাতের জন্য যত কথা আমরা শুনেছি, তার 100 ভাগের 1 ভাগ কথা ওনারা শুনে নাই। আমরা ডিফেন্ড করেছি জামাতকে, এই জন্য বলি। রাগ হয় ওই জন্য বলি। তো যাই হোক, নো নট নাও। এখন এই কথাটা বলে আমি বলতে চাচ্ছি যে 95% নারী, কর্মজীবী নারীরা পতিতা, মানে এইরকম একটা কথা শুনবার পর ভোট দিবে না জামাতকে। এবং ইউনিভার্সিটি, আমি বলছি বিএনপির দিকে দায় চাপিয়েছে কিন্তু। দেখেন, আমি বলছি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং ইউনিভার্সিটি ইলেকশন আর ইউনিভার্সিটি ইলেকশনের যে অনিয়ম এবং বহু কিছু আছে, সেগুলো সব সামনে আসছে, আরও আসবে। এবং জাতীয় নির্বাচন আর ইউনিভার্সিটি ইলেকশন এক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই নারীরা ভোট দিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে নারীদেরকে, আমাদেরকে প্রস্টিটিউট বলে আখ্যায়িত করবার পর সেই ঢাকা ইউনিভার্সিটিতে আজকেও আপনার মিছিল হয়েছে, গতকাল মিছিল হয়েছে, বিভিন্ন সারা বাংলাদেশের, গতকাল ঝাড়ু মিছিল হয়েছে, আজকে কি মিছিল আমি সেগুলো চলছে। এবং ছাত্র শিবির, তারা তো ছাত্রলীগের ভেতরে ওই যে আপনার ঢুকেছিল, তারা তো তাদের আইডেন্টিটি নিয়ে বাইরে ছিল না। কাজেই এখন আমি যেই কথাটা বলতে চাচ্ছি, জামাত ইট ইজ এ বাই চান্স পার্টি। এখন বাই চান্স পার্টি ইলেকশনে জিততে পারে না। অনেক ধন্যবাদ। একদমই আপনার জন্য 1-1.5 মিনিটে একটু শেষ করতে হবে। জি, আচ্ছা, 17 বছরের শেল্টার দিয়েছে, এটি আগেও বলেছে। আপনার দাবি করছেন যে 17 বছর আমরা যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামের ফসল হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান, এবং আমাদের শিবিরের ছেলেরা যে স্যাক্রিফাইস করেছে, সেটাও আমি মনে করি জুলাই অভ্যুত্থানে তাদের সেই সফলতার জন্য একটা কারণ। তারা এই স্যাক্রিফাইস করেছে। 4 কোটি ইয়াং ভোটার আছে আমাদের। এই বিভিন্ন ছাত্রছাত্রীরা যদি এবার বাংলাদেশ জামাত ইসলামীকে একটা পার্টি হিসেবে দেশ গড়ার দায়িত্ব দেয়, ইট ইজ পসিবল ইনশাআল্লাহ। আর নারীর ব্যাপারে তো বললাম, 95% নারী ভোট দেবে বাংলাদেশ জামাত ইসলামী। শুধু নারী এবং ইয়াং ছাত্রছাত্রীদের ভোট যদি আমরা পেয়ে যাই, ইনশাআল্লাহ 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 বাংলাদেশ জামাত ইসলামী দেশ গঠন করবে। দুজনেই যেটা বললেন যে দুজনেই সরকারি যাবেন, তো সেখানে যদি এই যে 13 তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু হবে, তারেক রহমান বলেছেন,
আবার জামাত আমিরও বলছেন 13 তারিখ থেকে দেশের বাক বদলে যাবে। এটি দুজনেই বলছেন, কিন্তু সেই বাক বদলানোর জন্য সুষ্ঠু নির্বাচন দরকার। কতটুকু মনে করেন সুষ্ঠু হবে, একদম এক কথায় যদি বলেন? জামাত ম্যানুপুলেট করার চেষ্টা করছে। আমরা যেমন ব্যালট ইয়েতে দেখলাম, পোস্টাল ব্যালটের বেলায় দেখেছি বাহরাইন, কুয়েত সহ। না, আমরা জামাতের এই যেই ম্যানুপুলেশন, যেগুলো কারচুপি করবার চেষ্টা তারা করছে, এগুলো আমাদের চোখে পড়ছে। আজকেও আমাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছেন এবং কথা বলেছেন। ম্যানুপুলেট করতে পারে না, তারা চেষ্টা করছে। তারা তো ভোটার মাইগ্রেশন করেছে। আমাদের মির্জা আব্বাস সাহেবের যে এলাকা, সেখানে তো মির্জা আব্বাস সাহেব বলেছেন যে অর্ধেক ভোটার এক একটা বাড়িতে, আপনার এক একটা হোল্ডিং নাম্বারে 25 থেকে 30 জন ভোটার। এখন 77 সন থেকে মির্জা আব্বাস সাহেব ইলেকশন করছেন ওনার ওই আসনে, ঢাকা 8 আসনে। তো সেইখানে আপনি কি মনে করেন না যে এইটার ডেটা কালেকশন কি আমরা করছি না? আমরা কি বসে আছি? তারপরে এটা আমরা সামনে প্রকাশ করব, দেখবেন কে কোনখান থেকে কত ভোটার কোন জায়গায় নিয়েছে। কাজেই কোনো রকম ম্যানিপুলেশনের চেষ্টা সেটা যেই করুক, এটা এবার ফলপ্রসূ হবে আমরা মনে করি না। জামাত ভোটের রেজাল্টের এটা কি আপনি বলছেন ফলাফল ম্যানিপুলেট করতে পারে? না, আমি বলছি যে ভোটার মাইগ্রেশনের নামে তারা এবং পোস্টাল ব্যালটের নামে অলরেডি জামাতের লোকজনের কাছে আপনার বহু ব্যালট পাওয়া গেছে। সেটা তো নিউজে, সোশ্যাল মিডিয়া সবখানে আছে। সেটা তো আমাদের দল থেকে গেছে অলরেডি, লোক গিয়েছে এবং ব্যালটের মধ্যে ধানের শীষের প্রতীকটা খুঁজতে হচ্ছে, আর জামাতেরটা রেখেছে ওপরে। ওইটা নিয়ে আলোচনা হয়েছিল, জি একদমই শেষ করতে চাই। এক্ষেত্রে আমি আহ্বান করব যে আমাদের সবার উদ্দেশ্য হওয়া উচিত দেশটাকে সঠিকভাবে গঠন করা এবং দেশের দায়িত্ব নিয়ে নেওয়া। এক্ষেত্রে প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে, কেউ কারোর উপর ব্লেম করা যাবে না। হ্যাঁ, দেশ গঠনের ব্যাপারে প্রতিযোগিতা থাকা দরকার। সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো আমার বিরোধী দলীয় দায়িত্বশীল বোনকে যে এক্ষেত্রে প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে। সারা বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে সেটাকে দূর করতে হবে। আপনার দলের কোনো লোক যদি এ ব্যাপারে পদক্ষেপ নেয়, আমি মনে করি যে আপনার দেশেরটা থামানো দরকার। আর বাংলাদেশ জামাতে ইসলামী একটা ডিসিপ্লিন সংগঠন, এখানে এই সহিংসতার কোনো প্রশ্রয় আমরা দেই না। সুতরাং আমরা চেষ্টা করব দেশটাকে একটা ওয়েলফেয়ার রাষ্ট্র হিসেবে করে এই জাতি গঠনে সাহায্য করতে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার হাবিবা চৌধুরী সুইট এবং অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি যে ভোট মানে 12 তারিখ বহু কাঙ্ক্ষিত সেই ভোট, এবং সেই দিন প্রতীকে ভোট দিবেন এবং অবশ্যই গণভোটে ভোট দিবেন এই প্রত্যাশা রেখে, এবং আগামীতে একটি কল্যাণমূলক বাংলাদেশ দেখার প্রত্যাশা ব্যক্ত করছি। যে কল্যাণমূলক বাংলাদেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা রাখি। আল্লাহ হাফেজ।